বললাম তো আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। আমি তোমাকে কোনোভাবেই দেখাবো না। তুমি কি আমার একটা কথা শুনতে পাও না নাকি? আমি তোমাকে কতবার বলেছি, তারপরও তুমি শুনতে পাচ্ছ না কেন? তুমি যদি আর একবারও এই ব্যাপারে আমার সাথে কোনো কথা বলো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এটা আমি তোমাকে বলে দিলাম। জান, তুমি আমার সঙ্গে এইরকম করছো কেন? তুমি তো আমার বউ হবে। তাহলে আমার সামনে একটু খুলে দেখাতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো শুধুমাত্র একবার তোমার নিকাবটাই খুলতে বলছি। তাছাড়া আমি তো আর অন্য কিছু দেখতে চাইছি না। তাহলে সমস্যাটা কোথায় বলো আমাকে। হ্যাঁ, সমস্যাটা এখানে। কারণ তুমি পরপুরুষ, আর আমি পরপুরুষের সামনে আমার চেহারা দেখাতে চাই না। যখন তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে যাবে, তখন তুমি আমার স্বামী হবে। কিন্তু এখন তুমি আমার স্বামী নও। তুমি আমার জন্য দু চোখের আগুন সমান। তাই আমি তোমার সঙ্গে আমার চেহারা দেখাতে চাই না। হৃদয় অনেক জোরাজুরি করেও তিশার চেহারাটা দেখতে পারল না। তাদের 2 বছরের রিলেশনের মধ্যে কোনোদিন তিশা নিজের একটা ছবি পর্যন্ত হৃদয়কে দেয়নি। আজ প্রায় কয়েক মাস ধরেই হৃদয় একটা বারের জন্য তিশার চেহারাটা দেখতে চাইছে, কিন্তু তিশা তার চেহারাটা কোনোভাবেই হৃদয়কে দেখতে দিচ্ছে না। কিন্তু হৃদয় তো তৃষার চোখ দুটো দেখেই প্রেমে পড়েছিল। তাই তৃষা তাকে বলে যে যতদিন পর্যন্ত তাদের বিয়ে না হয়, ততদিন পর্যন্ত সে তার চেহারা হৃদয়কে দেখাবে না। এমনকি তৃষা হৃদয়কে এটাও বলে দিয়েছে বিয়ের আগে যেন তাকে তাদের বাড়ির কেউ পর্যন্ত দেখতে না চায়। এমনকি মেয়ে মানুষও সে বসর ঘরে গিয়ে হৃদয়কে নিজের চেহারা দেখাতে চায়। হৃদয় এতগুলো সবকিছু মেনে নিয়ে আসছিল, কিন্তু ঝামেলাটা হলো গতকাল, যখন সে তার মায়ের সঙ্গে তিশার ব্যাপারে কথা বলছিল। দেখ বাবা, তুই একটা মেয়েকে পছন্দ করিস, ভালোবাসিস, তাকে বিয়ে করতে চাস, এ পর্যন্ত আমি মেনে নিলাম। কিন্তু যেই মেয়েটাকে তুই নিজেও একটা বারের জন্য দেখিসনি, আর সে আমাদের সামনেও দেখা দিবে না, তাকে আমি তোর জন্য বউ করে নিয়ে আসতে পারবো না। তাছাড়া আর এখনকার যুগে এরকমটা হয় নাকি? বিয়ের আগে ছেলেমেয়েরা কত ক্লোজ হয়, নিজেদের মধ্যে ভালো খারাপ কথা বলে জেনে নেয়। কিন্তু সেখানে তুই কিনা মেয়েটার চেহারা পর্যন্ত দেখতে পারলি না। চোখ দেখে মানুষ প্রেমে পড়ে, এটা তোকে দেখে জানলাম। কি করব আম্মু? তুমি এখানে আমাকে কথা শোনাচ্ছ কেন? প্রেম কি কারো জীবনে বলে কয়ে আসে নাকি? আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, এখন তো আর তাকে ভুলে যেতে পারি না। আমি তাকে বিয়ে করব, সে কালো হোক আর ধলা হোক, তাতে আমার কিছু যায় আসে না। সে দেখতে খারাপ ভালো যাই হোক না কেন, আমার তাকে চাই। তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এটাই আমার শেষ কথা। দেখ, আমি তোরে এই কথা মেনে নিতে পারলাম না। আমাদের সামনে না আসুক, সে তোর বউ হবে। অন্তত তুই একটা বার তার চেহারাটা দেখ। বিয়ের পর যদি এরকমটা হয় যে তাকে দেখে তোর পছন্দই হলো না, তখন তুই কি করবি? এটা একবার চিন্তা করে দেখ। তাই আমি তোর ভালোর কথা চিন্তা করেই বলছি, তুই মেয়েটাকে একটু ভালো করে বুঝিয়ে বল, যেন সে তোরকে চেহারা দেখায় তার। আসলে মেয়েটাকে খুব বেশি ভালোবাসি তো, তাই সহজেই চাইলে ছেড়ে আসতে পারবো না। এই কথা রক্ষার জন্যই আজ সকালবেলা ভার্সিটিতে এসেই তিশাকে তার নেকআপটা একটু খোলার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু তিশা কোনোভাবেই নেকআপ খুলবে না বলেই জানিয়ে দিয়েছে। এরপর দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তিশা হৃদয়কে বলেই ফেলে, দেখো, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসতে পারোনি, কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়তে চাও, তাই না? দেখো, ঠিক আছে, আমি তোমার সঙ্গে জোর করে সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বেশ ভালো কথা, চলে যাও। কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি আমার চেহারা কোনো পরপুরুষকে দেখাতে চাই না, আর দেখাতে পারবোও না। এই কথা বলে তিশা হনহন করে সেখান থেকে চলে গেল। আসলে তিশা ধার্মিক ফ্যামিলির মেয়ে সেরকমটা কিন্তু নয়। তিশা নিজের থেকেই ইচ্ছে করে পর্দা করে, তাদের ফ্যামিলিতে সে ছাড়া অন্য কেউ পর্দা করে না। এর পিছনে আরও অন্য কারণও আছে। ছেলেরা সবসময় মেয়েদের সৌন্দর্যের প্রেমে পড়ে, কিন্তু শেষমেশ কেউই সেই সৌন্দর্যের মূল্য দেয় না। সবাই টাকা পয়সা আর অর্থবিত্তের পিছনে পড়ে থাকে। তাই তিশা যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও সে ভালো একটা মনের মানুষকে খুঁজতে চেয়েছে, সেজন্যই সে পর্দা করে এবং সে নিজের চেহারা না দেখিয়ে যে মানুষটা তার ব্যক্তিত্বের প্রেমে পড়ে সেই মানুষটাকেই খুঁজতে চেয়েছে।
আর তখনই হৃদয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারা দুজনেই তখন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। ভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর থেকেই তিশা ভার্সিটিতে আসা শুরু করে। আসলে প্রথম কয়দিন সে অসুস্থ ছিল, আর যেদিন ভার্সিটিতে আসে সেদিনই তার হৃদয়ের সঙ্গে পরিচয় হয়। তখন থেকেই তাদের একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, আর বন্ধুত্ব থেকে ভালোবাসার সৃষ্টি। চলুন বেশি কথা না বলে মূল গল্পে ফিরে আসি, আর পরের ঘটনা জানতে চাইলে আপনারা পরবর্তী গল্পে চোখ রাখুন। সেদিন বিকেল বেলা হৃদয় ভার্সিটি থেকে এসে তার আম্মুকে বলল, আম্মু, আমি তো কোনোভাবেই তিশার মুখ দেখতে পারলাম না। তাছাড়া তিশা আমাকে বলে দিয়েছে আমি যদি বিয়ের আগে একটা বারের জন্য তার চেহারা দেখতে চাই তাহলে সে কোনোভাবেই আমাকে বিয়ে করবে না। দেখ, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এখানে নিশ্চিত খুব বড় একটা ঘাপলা আছে। তাই আমি তোকে শেষবারের মতো বলছি, যাই কিছু হয়ে যাক না কেন, আমি এই মেয়ের সঙ্গে তোকে কোনোভাবেই বিয়ে দিতে পারবো না। আমি জেনে শুনে আমার ছেলের জন্য একটা সমস্যা ডেকে আনতে পারি না। তুই এই মেয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে আমার দেখে শুনে খুব ভালো আর বড় ঘরের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিব। না আম্মু, আমি এটা কখনোই করতে পারবো না। কারণ আমার কথার বড় খেলা করতে পারি না। আমি তিশাকে কথা দিয়েছি আমি তাকে বিয়ে করব, আর তাকে আমার নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। তাই আমি কোনোভাবেই আমার কথা বরখেলাপ করব না। দেখ, তুই কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি করছিস। এটা আমি কোনোভাবেই বরখাস্ত করব না যে এই মেয়ে তোকে বিয়ে করবে। তুই যদি তাকে দেখতেই না পারিস, অন্য কিছু না হয় বাদই দিলাম, তাহলে তুই কেন তাকে বিয়ে করবি? এখনকার যুগে মানুষ অন্ধ হলেও বিয়ের আগে একটাবার সেই মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাইছে, তার চেহারাটা দেখতে চায়। আর সেখানে কিনা ওই মেয়েটা কোনোভাবেই তার সঙ্গে দেখা দিতে রাজি হচ্ছে না। আমি নিশ্চিত এখানে বড় কোনো সমস্যা আছে। 6-7 থাকুক আর যাই কিছু হোক না কেন, আমি এই মেয়েটাকে বিয়ে করব সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তাহলে তুমি এই ব্যাপারটা নিয়ে আবার কেন ঝামেলা করছো? তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? আমি তিশাকেই চাই, এছাড়া অন্য কোনো মেয়েকে আমি আমার জীবনে চাই না। আমি তোদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিতে পারবো না। যেই মেয়েটা নিজের চেহারা দেখাতে পারবে না, তাকে আমি আমার পুত্রবধূ বানাতে পারবো না। তোর যদি এই মেয়েটাকেই বিয়ে করার এত ইচ্ছে থাকে, তাহলে তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। আমি তোকে কোনোদিনও আমার সন্তানের পরিচয় দিব না। আমি মনে করব আমার একটা ছেলে ছিল, সে মারা গিয়েছে। আম্মু, প্লিজ তুমি আমার সঙ্গে এই রকমটা করো না। দেখো, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, আর জীবনে একজন মানুষকে ভালোবাসা চাই। ভালোবাসা জীবনে বারবার আসে না, তাই আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তিশার যেমনই হোক না কেন, তাকে তো আমি ভালোবেসেছি, তাকে আমি আমার মন দিয়েছি। আমি আমার সেই মন কখনোই ফেরত আনতে পারবো না। আর তোমরা যদি আমাকে জোর করে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করাতে চাও, তাহলে আমার মনের মৃত্যু হবে। আমি হয়তো একটা মানুষের সঙ্গে সারাটা দিন হেসে খেলে কাটাতে পারবো, কিন্তু রাতে যখন ঘুমাতে যাব তখন আমার বারবার তিশার কথা মনে পড়বে। আর তিশাকে আমি কোনোভাবেই ভুলতে পারবো না। আর তিশাকে আমি ভুলতে চাইও না, কারণ সে আমার প্রথম ভালোবাসা। এই বলে হৃদয় নিজের রুমে চলে যায়। আর সেদিনই তার বাড়িতে তার বড় বোন বেড়াতে আসে। তার বড় বোন বেড়াতে এসে যখন হৃদয়কে দেখতে না পেলে, তখনই তার বড় বোন তার আম্মুর কাছে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আম্মু? হৃদয় কোথায়? হৃদয়কে কোথাও দেখতে পাচ্ছি না কেন? ওকে বাড়িতে নেই নাকি? নিজের রুমেই আছে। তুই তো জানিস ও তিশা নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তাছাড়া তোর আব্বু বলেছে কিছুদিনের মধ্যেই ওকে বিয়ে করাবে। সেজন্য ওকে বলেছিলাম ওই মেয়েটার সঙ্গে একবার সরাসরি কথা বলে ওর চেহারা দেখতে, কিন্তু ওই মেয়ে নাকি কোনোভাবেই তাকে চেহারা দেখাবে না। আর ওটা নিয়েই তার সঙ্গে একটু ঝামেলা হয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি হৃদয়ের সঙ্গে কথা বলছি। আর আম্মু,
আমি এটাই বুঝতে পারছি না, সংসার তোমার ছেলে করবে, এখানে তুমি কেন শুধু শুধু ঝামেলা করছো? যদি একটা পেতনিকে নিয়ে সংসার করতে পারে তাহলে তোমার সমস্যাটা কোথায়? তুমি ওর সম্পর্কটা মেনে নাও। দেখো, ওর সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো তোর আব্বুর। তুই তো খুব ভালো করেই জানিস তোর আব্বু সব কিছু নিয়ে কতটা চিন্তিত থাকে। উনি চিন্তা ভাবনা করে তারপরে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেন। নিজের একমাত্র ছেলের কথা উনি কোনো কিছু না জেনে এভাবে সিদ্ধান্ত নিতে চাননি। ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই, আমি আব্বুর সঙ্গে কথা বলবো। দেখো, আমি চাই না আমার ভাইটা ভালোবাসা শূন্যতায় ভাগ হোক তোমাদের জন্য। আমি আমার ভালোবাসাকে কোরবানি দিয়েছি, কিন্তু আমার চোখের সামনে আমার ভাইয়ের সঙ্গে এরকমটা হোক, এটা আমি চাই না। এই কথা বলে রিয়া ড্রয়িং রুম থেকে শুধু হৃদয়ের রুমে চলে গেল। সে হৃদয়ের রুমে গিয়ে দেখতে পেল হৃদয় ব্যালকনিতে বসে সিগারেট টানছে। তখনই তার বোন গলায় কাশি দিল, আর হৃদয় কাশির আওয়াজ শুনে সিগারেটটা নিচে ফেলে দিল। তারপর পিছনের দিকে তাকিয়ে দেখলো তার বড় বোন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে তার বড় বোনকে দেখে তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ আপু, তুই এখানে কখন আসলি? তাছাড়া তুই আসবি একটাবার ফোন করলি না? আমি তোকে স্টেশনে রিসিভ করতে যেতাম। আরে না, সেটার কোনো প্রয়োজন নেই। আমি তো আর এখনো ছোট বাচ্চা নই যে আমাকে সব সময় গার্ড দিয়ে রাখতে হবে। তাছাড়া তো দুলাভাই অফিসের একটা কাজে ঢাকার বাইরে গেছে, এই কয়দিন আমাকে একা একা বাসায় থাকতে হবে। তাই ভাবলাম এখানে চলে আসি, আর সেজন্যই হুট করে চলে আসলাম। যাই হোক, তোর কি খবর, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তাছাড়া দুলাভাই তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসে না। দুলাভাইকে নিয়ে আসতে তাহলে খুব ভালো লাগতো। ব্যস্ত মানুষকে বিরক্ত করতে চাই না, তুই তো জানিস। তোর তো দুলাভাই সব সময় খুব ব্যস্ত থাকে, আমাকেই খুব একটা সময় দিতে পারে না, সেখানে আবার শ্বশুর বাড়ি। যাই হোক, রুমে চল, তোর সঙ্গে কথা আছে। হ্যাঁ আপু, বল কি বলবি। দেখ, আমি তোর ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আজ রাতেই আব্বুর সঙ্গে কথা বলবো। ভালোবাসাবিহীন জীবন কতটা কষ্টের হয় সেটা আমি জানি। আমি তোকে এই কষ্ট পেতে দিব না, তুই কোনো চিন্তা করিস না। আপু, আমি যে কোন দুশ্চিন্তার মধ্যে আছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না। এদিকে তিশা কোনোভাবেই তার নিজের চেহারা বিয়ের আগে আমাকে দেখাবে না, আর এদিকে আমার আব্বু আম্মু তিশা যদি আমাকে নিজের চেহারা না দেখায় তাহলে তিশাকে আমার কাছে এনে দেবে না। আমি কোন পথে যাব সেটা তুই আমাকে বলে দে। বললাম তো, তুই কোনো চিন্তা করিস না। আমি যখন চলে এসেছি তখন আমি আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, তোর চিন্তার কোনো কারণ নেই। আমি যখন আছি তখন একটা ব্যবস্থা হয়ে যাবে। তোর পরীক্ষা কেমন হয়েছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আশা করছি ফার্স্ট ক্লাস পাবো। দেখ, আমি আমার জীবনের ইচ্ছেগুলোকে কোরবানি দিয়েছি, কিন্তু আমার সঙ্গে তোর ইচ্ছা করে কোরবানি হয়ে যাচ্ছে, এটা আমি হতে দিব না। তুই আমার উপর ভরসা রাখতে পারিস। তোর উপর আমার যথেষ্ট বিশ্বাস আর ভরসা আছে। কিন্তু যাই হোক, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তুই কি এখন চাকরি বাকরি করবি বলে চিন্তা ভাবনা করছিস, নাকি সংসার নিয়ে ব্যস্ত থাকবি? তুই তো খুব ভালো করেই জানিস চাকরি করা আমার অনেক দিনের ইচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করেছি, এখন যদি একটা চাকরি না পারি তাহলে পড়াশোনা করে কি লাভ হলো? যদি আর 5টা মেয়ের মতো রান্নাঘর আর সংসার নিয়ে পড়ে থাকতে হয় তাহলে তো এত পড়াশোনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমিও তোর কথায় একমত। আমিও চাই তুই কিছু একটা কর, কিন্তু তোর শ্বশুরবাড়ির মানুষ যদি আমার আব্বুর মতো হয় তাহলে তো সেরকমটা হয়ে উঠবে না। তাছাড়া দুলাভাইকে তো দেখেছি, দুলাভাই মনে হয় না তোর স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে। হ্যাঁ, সে নিজে কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু তার বাড়ির মানুষ তো আছে, ওরা তো চায় না আমি বাইরে গিয়ে চাকরি করি। আর সে তো কখনোই তার বাড়ির মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো কথাই বলতে পারে না। এটাই হলো সবচাইতে বড় ঝামেলা। তুই এসব ব্যাপারে কোনো চিন্তা করিস না। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো এবং দুলাভাইকে বুঝিয়ে বলবো।
আশা করি দুলাভাই বুঝতে পারবে। তাছাড়া দুলাভাই এই যুগের ছেলে মানুষ, এই যুগের ছেলেরা সবসময় বউ বাচ্চা আর সংসার নিয়ে চিন্তা করে, ফ্যামিলির কথা অত চিন্তা করে না। তাহলে তুই কেন তিশাকে বিয়ে করতে পারছিস না? এটা বলতো আমায় শুনি। শোন, এখানকার যুগের ছেলেরাও মায়ের ভক্তই হয়। তারা মায়ের কথা ছাড়া অন্য কোনো কথা শুনতেই চায় না। আমি বুঝি না ছেলেরা এরকম কেন। একটা মেয়ে জীবনে সব কিছু ছেড়ে তার কাছে যায় শুধুমাত্র একটু ভালো থাকার আশায়, একটু ফ্রিডম পাওয়ার আশায়। কিন্তু ছেলেটা কেন ওই মেয়েটার স্বাধীনতায় হস্তক্ষেপ করে? কেন পরিবারের সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে পারে না? ও যাই হোক আপু, এসব ব্যাপারে না হয় আমরা পরে কথা বলবো। এখন তুই নিজের রুমে গিয়ে বিশ্রাম কর, আমাকে আবার পড়তে বসতে হবে, সামনেই তো এক্সাম আছে। রিয়া তখন কোনো কথা না বলে চুপচাপ হৃদয়ের রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে হৃদয় তখনই তিশার নাম্বারে ফোন দিল। 2-3 বার রিং হওয়ার পরেও তিশা ফোনটা রিসিভ করলো না। মনে হয় মেয়েটা অভিমান করেছে, তাই হৃদয় আর ফোন করলো না, ফোন রেখে দিয়ে পড়তে বসে গেল। এদিকে রাত 8টার দিকে হৃদয়ের আব্বু বাড়িতে আসলো। তখন রিয়া তার আব্বুর কাছে গেল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? তোমার শরীর কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোর কি অবস্থা? তুই কেমন আছিস? আর তুই আসবি, একবার ফোন দিয়ে বললি না, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না মানে আসলে তোমাদের জামাই একটু জরুরি কাজের জন্য ঢাকার বাইরে গিয়েছে, আর যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে গেল। তাই আর তোমাদেরকে ফোন দিয়ে কিছু বললাম না। বাসে একা একা থাকতে হবে, তাই চলে এলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো খুব ভালোই হলো। যাই হোক, এখন কিন্তু সাবধানে চলাফেরা করিস। প্রথমবার মা হতে চলেছিস, তোর ফিলিংসটা কেমন? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালোই। ডক্টর বলেছে সব কিছুই ঠিকঠাক আছে। আব্বু, আমি আসলে তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বলো। দেখো, আসলে আমি তোমাকে হৃদয়ের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, তুমি কি বলবে? এত আমতা আমতা করছো কেন? দেখো, আমি চাই তিশা যেরকমটা চাইছি সেরকমটাই হোক। তুমি ওদের বিয়েটা মেনে নাও। ওরা দুজন দুজনকে ভালোবাসে। দেখো, চেহারা দিয়ে কি হয় যদি দুইটা মানুষ সুখে থাকে। তাই আমি বলি তুমি ওদের সম্পর্কটা মেনে নাও আর ওদের বিয়ে দিয়ে দাও। তুমি এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসেছো? দেখো, আসলে আমার তাদের সম্পর্ক মেনে নিতে কোনো সমস্যা নেই, কিন্তু যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাতে চলেছে সেই মানুষটার সঙ্গে অন্তত একটাবার সামনাসামনি কথা বলা তো উচিত, দেখা করা উচিত। কিন্তু মেয়েটা তো কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে চাইছে না। আমি তো এমনটাই শুনলাম, তাই আমি বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আব্বু দেখো, প্রেম ভালোবাসা চেহারা দিয়ে হয় না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ এই সম্পর্কটা মেনে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে জোর দিয়ে বলছো তাহলে আর আমি কোনো চিন্তা করলাম না। তোমার উপর ভরসা করে আমি হ্যাঁ বলে দিলাম। এরপর যা করার তোমরা ব্যবস্থা করে নাও। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। আমার একমাত্র ছেলের বউ বলে কথা, আমি তো আর কোনো ইচ্ছে অবদার অপূর্ণ রাখবো না। আমি চাই আমার ছেলের বউ মহা ধুমধামের সঙ্গে আমাদের বাড়িতে আসুক। কিন্তু তিশা তো এরকমটা চায় না। তিশা চাই তার বিয়েটা ঘরোয়াভাবেই হোক, সেখানে কোনো বাইরের লোক না আসুক। তুমি তো জানোই সে পর্দা করে। যেখানে সে তোমার ছেলেকেই বিয়ের আগে নিজের মুখটা দেখাতে চাইছে না, সেখানে সে কি করে বাইরের মানুষদের সামনে যাবে? কখনোই না। হ্যাঁ সেটাও তো কথা আছে। ঠিক আছে, হৃদয়কে বলো তিশার সঙ্গে কথা বলতে আর সব ব্যবস্থা করতে। অতঃপর রিয়া তার আব্বুর সঙ্গে আরও বেশ কিছুক্ষণ গল্প গুজব করে হৃদয়কে খুশির খবরটা দেয়। আর হৃদয় খুশির খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে তিশার নাম্বারে ফোন করতে থাকে। তখনও 2-3 বার রিং হওয়ার পর তিশা ফোনটা রিসিভ করে, আর ফোনটা রিসিভ করে রাগী কণ্ঠে বলতে থাকে। কি ব্যাপার? কি হলো? কি সমস্যা তোমার? তুমি আমাকে ফোন করেছো কেন? তোমাকে না বললাম তুমি আমাকে ফোন করবে না? আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। আমার জান পাখিটা, তুমি আমার সঙ্গে এরকম করো না। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করলাম। প্লিজ তুমি আমার সঙ্গে আর রাগ করে থেকো না। গুড নিউজ দেবে? তাও আবার তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে,
তো তুমি আমাকে কি গুড নিউজ দিতে চাও? দেখো আব্বু আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আব্বু আব্বুর কাছে বলেছে আমি যদি তোমার চেহারা নাও দেখতে পারি তাও আমার সঙ্গেই তোমার বিয়ে দেবে, এবং যেভাবে তুমি চাইবে ঠিক সেভাবেই। কারণ তুমি তো জানোই আমি আমার আব্বুর একমাত্র ছেলে। আমার আব্বু চায় না কোনো কারণে আমি কোনো কষ্ট পাই। কি বলছো তুমি? সত্যি বলছো তো? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। তোমার ফ্যামিলির মানুষজন এত সহজে আমার কথা মেনে নিল? মেনে নিবে না কেন? অবশ্যই মেনে নিতে হবে। আমি তাড়াতাড়ি 10টা না 5টা না একটা মাত্র ছেলে। তাছাড়া আপু আব্বুকে অনেক রিকোয়েস্ট করে বলেছে, আর সেজন্যই আব্বু রাজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তোমার আব্বুকে বলো আমার আব্বুর সঙ্গে কথা বলতে। হ্যাঁ সেটা তো অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না। আব্বু মনে হয় 2-1 দিনের সঙ্গে তোমার আব্বুর সঙ্গে দেখা করতে যাবে। তুমি তোমার আব্বুর সঙ্গে কথা বলে রেখো যেন আর কোনো ঝামেলা না হয়। আমি তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে পেতে চাই। তোমাকে ছাড়া আমার সময় কাটছে না। খুব বেশি ভালোবাসি যে তোমায়। আই লাভ ইউ আমার পাগলিটা। আই লাভ ইউ টু। আমিও তোমায় সত্যি অনেক ভালোবাসি। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো আমি আমার জীবনে পারফেক্ট নয়, পার্মানেন্ট মানুষকে খুঁজে নিতে চাই। আমি কার পাশে দাঁড়ালে আমাকে তার পাশে মানাবে আমি সেগুলো নিয়ে কোনো চিন্তা করতে চাই না। আমি শুধু চাই এমন একটা মানুষ আমার হাত তুলুক, যে মানুষটা সারা জীবন আমার পাশে থাকবে। আমার যে কোনো সমস্যায়, যে কোনো আপদে বিপদে পাখির মতো উড়ে আসবে। কখনো আমি কালো বা কুৎসিত বলে আমাকে অবহেলা করবে না। সে শুধু আমার ব্যক্তিগত, তাকেই ভালোবাসবে, আমার চেহারা কিংবা আমার টাকা পয়সাকে নয়। তারপর চলতে থাকে রাত 12টা পর্যন্ত তাদের প্রেমময় কথাবার্তা। রাত 12টার পর দুজনেই ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তিশা তার আব্বুর সঙ্গে হৃদয়ের ব্যাপারে কথা বলে। আব্বু তোমাকে তো হৃদয়ের ব্যাপারে বলেছিলাম। হৃদয় বলল 2-1 দিনের মধ্যেই তার আব্বু তোমার সঙ্গে কথা বলতে আসবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি কোনোভাবে ওই ছেলেকে নিজের চেহারা দেখাবে না। তাহলে ছেলেটা রাজি হলো কিভাবে? হ্যাঁ আব্বু, আমি তাকে আমার নিজের চেহারায় দেখাইনি, কিন্তু সে আমাকে না দেখেই ভালোবেসেছে। আর আমার চেহারা না দেখে সে আমাকে বিয়ে করতে চেয়েছে। তাই তো আমি তার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলছি। সত্যিই মা, তুই অনেক ভাগ্যবান। তাই এই জন্য এমন ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছিস। তা না হলে এখনকার যুগে এমন ছেলে পাওয়া খুবই মুশকিল। আমরা যখন ছোট ছিলাম তখন এরকমটাই ছিল। আমাদের মা বাবা আমাদেরকে যেমন ছেলে মেয়ে নেতৃত্ব, আমরা তাকেই নিয়ে সংসার করতাম। কিন্তু এই যুগে এমন ছেলে পাওয়া যায় না। আমি তোমার ধারণা ভুল প্রমাণ করে দিলাম তো? তুমি তো আমাকে বলে দিয়েছিলে আমি আমার মনের ইচ্ছা মতো ছেলে মানুষ কখনোই খুঁজে পাবো না, কিন্তু এখন তো দেখতে পেলে আমি সত্যি সত্যি আমি যেরকমটা চাই সেরকম ছেলেই খুঁজে পেয়েছি। আর হয়তো কিছুদিনের মধ্যেই তাকে আমি পার্মানেন্টলি আমার করে নিতে চলেছি। হ্যাঁ সত্যি, তুই আমার ধারণাকে ভুল প্রমাণ করতে পেরেছিস। আমি ভাবতেও পারিনি এই যুগে এসে তুই এরকম একটা ছেলেকে পাবি। যাই হোক, তোর আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো গ্রেট। যাই হোক, আব্বুর ব্যবসার কি অবস্থা? তুমি না বলেছিলে গত সপ্তাহে আমাদের চায়না কোম্পানির সঙ্গে একটা ডিল হয়েছিল, ওটা কি হয়েছে? হ্যাঁ মা, ওই ডিলটা আমরা পেয়েছি। আর ওইখানে পুরো 200 কোটি টাকার প্রোডাক্ট আমরা পাঠাতে পারবো। যাই হোক, ব্যবসার ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা শেষ করো। তাছাড়া হৃদয়ের আব্বুর সঙ্গে কথা বলে যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আমি ভাবছি কিছুদিনের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলবো। আগে তুমি ওনার সঙ্গে কথা বলো, তারপর দেখো কি হয়। আগে তুমি ওনার সঙ্গে কথা বলো তো, তারপর দেখো কি হয়। সব কিছু যদি ঠিকঠাক মনে হয় তাহলেই তো বিয়েটা হবে, তা না হলে তো আর বিয়ে হবে না। এই বলে তিশা তার আব্বুর সঙ্গে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসে। এরপর চলে গেল 2 দিন। হঠাৎ করে সেদিন সন্ধ্যাবেলা বাড়ির কলিং বেলের আওয়াজ বেজে উঠল। কিভাবে বুঝতে পারল না এই অসময়ে কে এসেছে। এই সময় বাড়িতে কেউ আসার কথা নয়। কখন বাড়ির কাজের মেয়েটিকে গেট খুলে দিল, আর তখনই হৃদয়ের আব্বুকে দেখতে পেয়ে কাজের মেয়েটি বলল, আসসালামু আলাইকুম সাহেব, কে আপনি? আপনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চিনবে না, আমি আশরাফ চৌধুরীর সঙ্গে কথা বলতে এসেছি। তুমি কি ওনাকে একটু ডেকে দিতে পারবে? হ্যাঁ আমি পারবো, আপনি ভিতরে এসে বসেন, আমি স্যারকে ডেকে দিচ্ছি।
এই বলে কাজের মেয়েটি আশরাফ চৌধুরীকে ডেকে আনতে গেলেন। আশরাফ চৌধুরী হলো তিশার বাবা। আশরাফ চৌধুরী ড্রয়িং রুমে আসতেই দেখতে পেলেন হৃদয়ের আব্বু ড্রয়িং রুমে বসে আছে। তিনি হৃদয়ের আব্বুকে এর আগে কখনো দেখেননি, তাই সামনে এসে সালাম দিয়ে কুশল বিনিময় করে পরিচয় জিজ্ঞাসা করলেন। আসসালামু আলাইকুম। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম, আমি হৃদয়ের আব্বু। আপনি তিশার আব্বু না? আলহামদুলিল্লাহ, ভালোই। বাসার সবাই কেমন আছে? ও হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি। আমি তিশার আব্বু। আপনি আসবেন সেটা একবার ফোন দিয়ে বলে আসলেই তো পারতেন। তাহলে তো আমি আপনার জন্য কিছু একটা ব্যবস্থা করে রাখতাম। আসলে তো আপনি জানেনই, আমাদের বাড়িতে আমরা বাবা মেয়ে থাকি, আমার স্ত্রী বেঁচে নেই। যাই হোক, বলেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাই হোক, আপনি তো জানেন আমি খুবই ব্যস্ত একজন মানুষ, আমার হাতে খুব বেশি সময় নেই। তাই যেটা বলতে এসেছি সেটা শর্টকাটে বলি। হ্যাঁ, আরে ভাই সাহেব, এভাবে তাড়াহুড়া করলে হয় নাকি? আপনি প্রথম দিন আমার বাড়িতে এসেছেন, একটু বসুন, ধীরে সুস্থে আমরা কথা বলি, তারপর না হয় আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করি। না ভাই সাহেব, আপাতত সেসব কিছুর প্রয়োজন হবে না। দেখুন, আপনার মেয়ের চোখ দুটো দেখেই আমার ছেলে তার প্রেমে পড়েছে, অতঃপর তারা দুজন দুজনকে ভালোবাসে। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি তো নিশ্চয়ই আমার ছেলের ছবি দেখেছেন। আমার ছেলের সঙ্গে কি আপনার মেয়ের বিয়ে দেবেন? দেখুন, আপনার ছেলের ছবি আমি দেখেছি, আপনার ছেলেকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনারা কি আমার মেয়েকে সামনাসামনি না দেখেই নিজের বাড়িতে বউ করে নেবেন? আপনারা যদি নিতে চান তাহলে এই সম্পর্ক মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। এখন আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর সে যদি ওই মেয়েকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে সেখানে আমি কেন অযথায় ঝামেলা তৈরি করতে যাব? এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আপনি যদি আপনার মেয়েকে আমার বাড়িতে বউ বানিয়ে পাঠাতে চান, আমি আপনার মেয়েকে আমার বাড়িতে মেয়ে হিসাবেই বরণ করে নেব। অতঃপর দুজনে বেশ কিছুক্ষণ কথা বলল এবং বিয়ের সম্বন্ধ ফাইনাল করে নিল। হৃদয়ের আব্বু আর তিশার আব্বু দুজনে মিলে তাদের ছেলে মেয়েদের 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিল। আচ্ছা ভাই সাহেব, আজকের মতো তাহলে উঠি। হ্যাঁ, তাহলে কথা ওটাই রইলো। হ্যাঁ, ওটা রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। যাই হোক, আজ এভাবে চলে যাওয়াটা কিন্তু একদমই ঠিক হলো না। আমরা আত্মীয় হতে চলেছি, আর সেখানে কিনা আপনি এভাবে খালি মুখে চলে গেলেন। কোনো সমস্যা নেই, যেদিন আমার বৌমাকে নিতে আসবো সেদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া করে তারপরে যাব। যাই হোক, আজ আসি তাহলে। হ্যাঁ, নিজেদের বাড়িতে চলে আসেন আর সবাইকে এই খুশির খবরটা দেন। হৃদয় তো খবর শুনে আকাশ নাগাল পেল। তাকে আজ এতটা খুশি দেখাচ্ছে, জীবনে কোনো কিছু পেয়েও এতটা খুশি হয়নি। যাই হোক, সবকিছু ভালোই ভালোই হতে চলেছে, তাতেই আলহামদুলিল্লাহ। তখনই হঠাৎ হৃদয়ের ফোনে রিংটোন আওয়াজ শোনা গেল। হৃদয় দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল। এই আমি কতক্ষণ ধরে তোমাকে কল দিচ্ছি, তুমি আমার কল ধরছো না কেন? আসলে আমি ফোন রুমে রেখে ড্রয়িং রুমে ছিলাম। যেন আজ আমার এই খবরটা জানি কতটা খুশি লাগছে। আমি অবশেষে তোমাকে আমার করে পেতে চলেছি। আমার যে আজ কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি আজ আমারও অনেক খুশি লাগছে। আর আমার আজ মনে হচ্ছে আমি মনে হয় পৃথিবীতে খুব ভাগ্যবতী একজন নারী, যে কিনা নিজের ভালোবাসার মানুষকে নিজের চেহারা না দেখেও নিজের করে পেতে চলেছে। যেখানে কিনা এখনকার যুগে ছেলেদের কাছে সবচাইতে আগে হলো মেয়েদের শরীর, চেহারা, আর তো কত পরের কথা। আমি তোমাকে ভালোবাসি, তোমার ব্যক্তিত্বকে ভালোবাসি, তোমার চেহারাকে নয়। তুমি যদি দেখতে কুৎসিত হও কিংবা তুমি যদি কোনো নারীও হয়ে থাকো, তাতেও আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। আমি তোমার 2টা চোখের প্রেমে পড়েছি, যে চোখের দিকে তাকিয়ে আমি আমার পুরোটা জীবন পার করে দিতে পারবো। জানো, আজ আমার সামনে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। সত্যি তুমি আমাকে কতটা ভালোবাসো আমি ভাবতেই পারছি না। ভালোবাসা সত্যিই সুন্দর যদি ভালোবাসা সঠিক মানুষটাকে বাছা যায়, কিন্তু জীবনে যদি ভুল মানুষকে ভালোবাসা হয় তাহলে জীবনটা নরকে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের জীবনে সঠিক মানুষটাকে ভালোবাসা উচিত। যেমন আমি তোমাকে
বাঁচতে পেরেছি। আমি আল্লাহর কাছে এখন থেকে শুধু এটাই দোয়া করব, আমার ভালোবাসা যেভাবে পরিপূর্ণতা পাচ্ছে, যেন পৃথিবীর সব কয়টা প্রেমিকের ভালোবাসা ঠিক এভাবেই পরিপূর্ণতা পায়, যেন ভালোবাসার মধ্যে ঢুকতে না পারে, বিশ্বাস যেন ভালোবাসাকে স্পর্শ পর্যন্ত করতে না পারে। এরপর দুজনের প্রেমময় কথাবার্তা চলতে থাকে। এভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিন ঘনিয়ে আসলো। আজ ঘরোয়াভাবে তিশা আর হৃদয়ের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। তারপরেই তিশাকে হৃদয়দের বাড়িতে নিয়ে আসা হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত তিশার মুখটা নিকাব দিয়ে ঢাকা ছিল। বিয়ের আসরে বসেও মেয়েটা একটাবারের জন্য নিজের মুখ থেকে নিকাব সরায়নি। এদিকে হৃদয়ের বন্ধুরা সবাই মিলে হৃদয়ের জন্য বাসর ঘর সাজিয়েছে। অনেক সুন্দর করে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল নতুন ভাবির মুখ দেখবে বলে, কিন্তু তৃষা তাদের সে আশায় ঘুরে বাড়ি ঢেলে দিল। তৃষা তাদের সবাইকে পরিষ্কার জানিয়ে দিল সে প্রথমবার তার স্বামীকে নিজের চেহারা দেখাবে, আর তারপর অন্য সবাইকে। তাই হৃদয়ের বন্ধুরা সবাই হতাশ মনে রুম থেকে বের হয়ে চলে গেল, আর তাদেরকে প্রেমময় রোমান্টিক মুহূর্ত পার করার জন্য সুযোগ করে দিল। বন্ধুরা চলে যাওয়ার পর হৃদয় রুমের দরজাটা লাগিয়ে দিল, আর তখনই তৃষা তাকে সালাম করতে আসে, কিন্তু হৃদয় তাকে সালাম করতে না দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর বলতে থাকে, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি প্রিয় সে আমার। তোমাকে আমি আমার পায়ে স্থান দিতে চাই না, তোমার স্থান আমার বুকে। আমি তোমায় ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসায় সারা জীবন তোমাকে বেঁধে রাখতে। থাকবে কি তুমি আমার ভালোবাসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে? ভালো কি তুমি একাই বাসো আর আমি তোমাকে ভালোবাসি না? দেখো, আজ আমাদের বাসর রাত। বাসর রাতে প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর পা ছুঁয়ে সালাম করা, আর তুমি আমাকে এটা করতে দিচ্ছ না কেন? প্লিজ তুমি আমাকে বাধা দিও না, তোমাকে সালাম করতে দাও। এই বলে তৃষা নিজেকে হৃদয়ের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে তারপর তাকে সালাম করে, আর তখনই হৃদয় তার দুই হাত ধরে নিয়ে খাটের উপরে বসায়, আর তারপর বলে, ও হে প্রাণের প্রিয়সী আমার, এবার তো তোমার মুখটা খুলো, তোমার চাঁদ মুখখানা আমাকে দেখতে দাও। তৃষা তখন নিজের মুখ থেকে মেকআপটা খুলে ফেলে, আর এটা দেখে হৃদয় তো একদম অজ্ঞান হবার মতো অবস্থা, যেন আকাশের চাঁদ তার ঘরে নেমে এসেছে। তৃষা এতটাই সুন্দরী যে হৃদয় তার দিকে অপলক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে আছে সেটা বলতে পারবে না, সেই জন্য চোখের পলক ফেলতেই ভুলে গেছে। তখনই তৃষা হাতের আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে হৃদয়কে বলে, কি ব্যাপার মিস্টার, আপনি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? নাকি কথা বলতে ভুলে গেছেন নাকি? হ্যাঁ, এখন আমার সত্যি মনে হচ্ছে আমি কথা বলতে ভুলে গেছি, কারণ তুমি এতটা সুন্দর সেটা আমি ভাবতেই পারিনি। আমি যতটা কল্পনা করেছিলাম তার থেকে তুমি 100 গুণ সুন্দরী একজন রমণী। বিশ্বাস করো, আমি তোমাকে দেখে নিজের চোখের পলক ফেলতে পারছি না। তুমি এতটা সুন্দরী হলে কি করি? তোমার রূপের রহস্য কি আমায় বলবে? কোনো রহস্য নেই মিস্টার, আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার রূপের রহস্য, আর কিছুই না। না, আমার মনে হয় কিছু একটা আছে তোমার মাঝে। তা না হলে তুমি কেন আমাকে বিয়ের আগে তোমার চেহারাটা দেখাতে চাইতে না? তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, একদম বেহেশতের হুরদের মতো। তাহলে তুমি কেন তোমাকে বারবার রিকোয়েস্ট করার পরেও তোমার চেহারাটা আমাকে দেখালে না? আসলে আমি চেয়েছিলাম আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে শুধু আমাকেই ভালোবাসবে, আমার চেহারা, আমার রূপ, আমার বাবার টাকা পয়সাকে নয়। তাই আমি এরকম করে আমার মনের মতো একজনকে খুঁজতে চাইছিলাম। আমার বাবা বলেছিল আমি এটা কোনোদিনও করতে পারবো না, কিন্তু আমি আমার বাবার ধারণাকে ভুল প্রমাণিত করে তোমাকে পেয়েছি। তুমি আমার জীবনের বেস্ট পার্সন। তুমিও আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট পারসন। সত্যি আমি খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী, রূপবতী, গুণবতী মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আজ থেকে আমার জীবনের প্রতিটা দিন বেহেশতের মতো করে কাটবে, কারণ আমি তোমার মতো একটা ভালো মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এখন এসব পাম দেওয়া কথাবার্তা বাদ দাও, চলো দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়বো। দুজনের ভালোবাসার মানুষকে নিজের জীবনে পেয়েছি, তার জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। হ্যাঁ অবশ্যই, চলো দুজনে মিলে অজু করে আসি আর তারপর নামাজ পড়ব। এই বলে হৃদয় আর তৃষা দুজনে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে দুজন আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তাদের ভবিষ্যতে জীবন অনেক সুন্দর, সুখী এবং সম্প্রীতিময় হয়ে ওঠে। নামাজ শেষ হলে হৃদয় তৃষাকে কোলে তুলে নেয়। এটা দেখে তৃষা বলতে থাকে, আরে আরে,
তুমি এটা কি করছো? আমি পড়ে যাব তো, আর পড়ে গেলে তো আমার কোমর ভেঙে যাবে। তারপর বাড়ির সবাই কি বলবে? নতুন বউয়ের কোমর ভেঙে গেছে। আরে না, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো, আমি তোমাকে আমার ভালোবাসায় আজ পরিপূর্ণ করে দেব। জানো কতদিন ধরে অপেক্ষা করছি তোমাকে একটাবার দেখার জন্য, একটাবার স্পর্শ করার জন্য, কিন্তু তুমি তো আমায় বলেই দিয়েছিলে আমি যদি আর 5টা প্রেমিকের মতো করি তাহলে তুমি কখনোই আমার হবে না। আমি তো তোমায় ভালোবাসতাম, তাই সব কিছুর জন্য এতদিন অপেক্ষা করেছি। এখন তো আর অপেক্ষা করব না। ও হ্যাঁ, সেটাই তো। আমি তো আসলে ভুলেই গেছিলাম। সত্যি তো জানো, আমার খুব আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে ইচ্ছে করে যে তোমার মতো একটা ছেলেকে আমি আমার লাইফে পেয়েছি, যে কিনা আমার চেহারা না দেখেই, আমার শরীরে স্পর্শ না করে আমাকে ভালোবাসতে পেরেছে। সত্যি আমি পৃথিবীর 10 জন ভাগ্যবতী নারীদের মধ্যে একজন। এভাবে কথা বলতে বলতে হৃদয় তিশাকে নিয়ে বিছানায় চলে আসে আর ধপাস করে বিছানার উপর ছেড়ে দেয়। তখনই তিশা মা গো বাবা গো বলে চিৎকার করতে যাবে, হৃদয় তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর ইচ্ছা মতো চুষতে থাকে। তুমি কি করছো? আমি তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। একদম ভালো হবে না কিন্তু। এখন আর খারাপ কি হবে? তাছাড়া আমি এখন আর খারাপের ভয় করি না। এখন আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। এখন আর আমার সঙ্গে খারাপ কিছুই হবে না। আরে বাবা, তাই বলে কেউ এইভাবে কিস করে নাকি? তুমি তো আমার ঠোঁট দুটোর উপর একদম নির্যাতন শুরু করে দিয়েছো। দেখো, আমার ঠোঁট দুটো দিয়ে একদম রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম। কি করব বলো? এত অপেক্ষার পর সাধনার মানুষটাকে নিজের কাছে পেয়েছি। এখন কি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি নাকি? তাই বলে এইভাবে কেউ করে? কিছু করার নাই জান। এই বলে হৃদয় তিশাকে নিজের ভালোবাসা উজাড় করে দিতে থাকে। অপরদিকে তিশাও তার সঙ্গে রেসপন্স করতে থাকে। দুজন ভালোবাসার মানুষ দুজনকে পেয়েছে বলে কথা। এখন কি আর কেউ কাউকে ছেড়ে দূরে থাকতে পারে নাকি? এভাবে সারা রাত ধরে তাদের প্রেমময় ভালোবাসার পর্ব চলে। এভাবে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল তাড়াতাড়ি পেল না। তখনই হঠাৎ ফজরের আজান ভেসে আসে। আজান শুনে হৃদয় তিশাকে বলে, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিই, তারপর ঘুমাবো। তখন তিশাও তার সাথে একমত পোষণ করে তারা দুজনে ফ্রেশ হতে চলে যায়। নামাজ শেষ হলে হৃদয় বিছানায় চলে গেলে ঘুমানোর জন্য, কিন্তু তখনই তিশা বলতে লাগলো, তুমি বিছানায় চলে গেলে কেন? আমি তো প্রতিদিন ফজরের নামাজ আদায় করে হাঁটতে যাওয়ার অভ্যাস আছে। আমি এখন হাঁটতে যাব। আরে এসব তুমি কি বলছো? তুমি নতুন বউ, এখন যদি তোমাকে নিয়ে বাইরে যাই তাহলে মানুষ নানা কথা বলবে। দেখো, আমি কারোর কোনো কথা পরোয়া করি না। আর কে কি বলল না বলল তাতে কি? তাতে আমার কিছু যায় আসে না। এখন আমি হাঁটতে যাব, আর তুমি আমাকে নিয়ে যাবে। এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। হৃদয় তখন আর কোনো উপায় না পেয়ে তিশাকে নিয়ে হাঁটতে বের হলো। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরলো। আর তখন হৃদয় তিশাকে বলতে লাগলো, এবার তো ঘুমাতে চলো। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বাড়ির নতুন বউ, আর আজকে আমার শ্বশুর বাড়িতে প্রথম দিন। অলরেডি সকাল 7টা বেজে গেছে। বাড়ির কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তাই বলে কি আমিও ঘুমিয়ে থাকবো নাকি? তোমার ঘুমানোর ইচ্ছে থাকলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি সবার জন্য নিজের হাতে নাস্তা বানাবো। আরে না, একদমই নয়। আমার আম্মু কিন্তু এটা একদমই পছন্দ করে না। আমার বোন যখন আমাদের বাড়িতে থাকবে তখন আমার আম্মু কখনোই আমার বোনকে রান্নাঘরে প্রবেশ করতে দিত না। আমার আম্মু সবসময় বলে রান্না করো নাকি আম্মুর পার্সোনাল একটা জায়গা, ওখানে তিনি কাউকে প্রবেশ করতে দেন না। তুমি ভুল করেও এই কাজটা করো না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন থেকে ওটা আমারও পার্সোনাল জায়গা। ওখানে আমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কারণ কি জানো, এতদিন তোমার আম্মু ছিল এই বাড়ির বউ, আর এখন থেকে আমি এই বাড়ির বউ। তাই রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। এই বলে তিশা রান্নাঘরে ঢুকে গেল। বাড়িটা নতুন, এখানকার কোনো কিছুই চেনা জানা নেই, তাই কাজ করতে একটু সমস্যায় পড়তে হলো। কিন্তু তারপরেও সে সকাল 8টার মধ্যে সবার জন্য নাস্তা তৈরি করে নিল। তার শাশুড়ি মা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই রান্নাঘর থেকে রান্নার আওয়াজ শুনতে পেলেন। তাই তিনি দৌড়ে রান্নাঘরে আসলেন আর রান্নাঘরে এসে তৃষাকে দেখিয়ে তিনি বলতে লাগলেন, হায় আল্লাহ, এটা তুমি কি করছো? তোমাকে রান্নাঘরে আসতে কে বলছে? গুড মর্নিং আম্মু। আমাকে কেউ বলেনি, আমি নিজের থেকেই এসেছি। গুড মর্নিং। তুমি আমার অনুমতি ছাড়া আমার রান্নাঘরে এসেছো কেন? তুমি জানো আমি আমার রান্না করে কখনোই কাউকে প্রবেশ করতে দেই না। আমি আমার মতো রান্না করে
আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই। আম্মু দেখুন, এতদিন আপনি একা ছিলেন তাই সব কিছু করেছেন, কিন্তু এখন আমি চলে এসেছি। আমি আপনাকে সব কাজে সহযোগিতা করব। তাছাড়া আমি তো বাড়ির বউ, বাড়ির সমস্ত কাজ করা আমার দায়িত্ব। দেখো, এত দায়িত্ব দেখাতে এসো না। এই দায়িত্ব দেখানো আমার একদমই ভালো লাগে না। তুমি নতুন বউ, এখন তুমি তোমার স্বামীকে সময় দেবে, এখন এনজয় করবে। তুমি এখন কেন রান্নাঘরে আসবে? যাও, আমার ছেলেকে সময় দাও। এই বলে হৃদয় রাম্মু রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল রান্না প্রায় শেষ হয়ে এসেছে। সবার জন্য নাস্তা তৈরি করা হয়ে গেছে। তখন হৃদয়ের আম্মু বলতে লাগলো, তোমাকে এত সকালবেলা ঘুম থেকে উঠতে কে বলছে? তুমি জানো আমাদের বাড়ির কেউ সকাল 9টার আগে ঘুম থেকে উঠে না। আমি 8টার দিকে ঘুম থেকে উঠে তারপরে সবার জন্য নাস্তা তৈরি করি। এখন তো সবাই ঘুম থেকে উঠতে উঠতে এগুলো ঠান্ডা হয়ে যাবে, তাহলে খাবে কি করে? আই এম সরি আম্মু, আমি তো আর আপনাদের বাড়ির সব নিয়ম জানতাম না, তাই ভুল করে ফেলেছি। এমন ভুল আর কখনোই হবে না। আজকের পর থেকে আমি প্রতিদিন সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে সবার জন্য 9টার মধ্যেই নাস্তা তৈরি করে দেব। আর হ্যাঁ, বাড়ির সবাই যখন সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে, এখন থেকে আপনিও 9টার দিকেই ঘুম থেকে উঠবেন। আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না। এখন থেকে সকালের নাস্তা আমি তৈরি করব। আর যখন আমি বাড়িতে থাকবো না, তখনকার রান্নাটা না হয় আপনি করে নেবেন। বুঝতে পেরেছেন? এরপর তিশা তার শাশুড়িকে হাজারটা কথা বলে বুঝিয়ে সুঝিয়ে রান্নাঘর থেকে বের করে দিল। আর তারপর সকাল 9টার মধ্যে সবাই ব্রেকফাস্ট টেবিলে এসে হাজার রকম নাস্তার আয়োজন দেখে হৃদয়ের আব্বু বলতে থাকে, কি ব্যাপার, আজকে নতুন বৌমা এসেছো বলে নাস্তার আইটেম বাড়ানো হয়েছে নাকি? না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হলো আসলে তোমার বৌমা নিজের হাতে সবকিছু রান্না করেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমার বৌমা নাস্তা অলরেডি তৈরি করে ফেলেছে। ওমা, সত্যি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার বৌমা এতটা লক্ষ্মী। তুমি ঘুম থেকে ওঠার আগে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে ফেলেছে। এত এত অবাক হওয়ার কি আছে আব্বু? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, ফজরের নামাজ আদায় করে তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আর সবার জন্য নাস্তা বানাই। এটা আমার নিত্যদিনকার রুটিন। আমি যখন আমাদের বাড়িতে থাকতাম তখন এরকমটাই করতাম। এরপর কেউ আর কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নিল। আর তারপর হৃদয় তিশাকে নিজের রুমে ডেকে নেয়। দেখো, আজ তো আমাদের বৌভাতের অনুষ্ঠান, তাই আমি চাই তোমাকে আমার মতো করে সবার সামনে রিপ্রেজেন্ট করতে। ওকে, তুমি যেভাবে যাও এখন সেভাবেই হবে, কারণ তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে। এখন তোমার কথা মেনে চলা আমার কর্তব্য। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। তাছাড়া আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব? তুমি আমার স্বামী, আমি তোমার কাছে কখনোই মিথ্যা বলতে পারি না। এভাবেই দুজন বসে বসে গল্প করতে থাকে। আর তখনই হৃদয়ের বড় বোন তাদের রুমে আসে আর বলতে থাকে, হৃদয়, তুই নাকি পার্লারে ফোন করে পার্লারে দুটো মেয়েকে আসতে বলেছিলি, ওরা চলে এসেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দুটোকে আমার রুমে পাঠিয়ে দাও, আমি ওদেরকে বুঝিয়ে দেব তিশাকে কিভাবে সাজাতে হবে। দেখ ভাই, তোর বউ এমনিতেই যথেষ্ট সুন্দরী, তাকে মেকআপ সুন্দরী করার আর কোনো প্রয়োজন নেই। তিশাকে এমনিতেই অনেক ভালো লাগে। হ্যাঁ রে, কই আপু, একদম ঠিক কথাই বলেছে। আমার মেকআপ করা একদম ভালো লাগে না। তাছাড়া মুখে আটা ময়দা মাখলে ব্রণ উঠে, আর ব্রণের দাগ আমার একদম ভালো লাগে না। আমি ন্যাচারালি ঠিক আছি। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি তো বলেছো আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে, তাহলে তুমি আমার কথায় বাধা দিচ্ছ কেন? আমি চাই আজ আমার বউকে আমার মতো করে একটু সাজিয়ে দেব। তিশা তখন আর কোনো কথা না বলে হৃদয়ের কথাই সম্মতি জানালো। আর তারপরেই পার্লারের মেয়েরা তিশাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। আজ তিশাকে লাল বেনারসিতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খোপায় বেলি ফুলের মালা, সেই সঙ্গে গা ভর্তি গহনা। এক কথায় তিশাকে সব মিলিয়ে অন্যরকম সুন্দরী লাগছিল। তিশার দিকে যেই তাকাচ্ছিল সেই যেন একদম অবাক হয়ে যাচ্ছিল। আর এদিকে হৃদয়ের অবস্থা তো একদম নাজেহাল। সে তো তিশার উপর থেকে চোখই সরাতে পারছিল না। আর তখনই তার দুষ্টু বন্ধুদের দল চলে আসে আর তাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার দোস্ত, তোর সুন্দরী বউয়ের চেহারা কি তুই নিজেই দেখবি, না আমাদেরকেও একটু দেখতে দিবি? দেখো, একদম ফাইজলামো করবি না। আমার বউ আমার ব্যক্তিগত জিনিস, আমার বউয়ের উপর তোদের কোনো জোর পড়ুক এটা আমি কখনোই চাই না। তাই আমি কোনোভাবেই তোদেরকে আমার বউয়ের সঙ্গে দেখা করতে দেব না। আরে ভাই, এরকম কেন করছিস? তোর বউকে আমরা নিয়ে যাব না,
আর নিয়ে যাওয়ার হলে অনেক আগেই নিয়ে যেতাম, কারণ আমরা তো সবাই একই ভার্সিটিতে পড়াশোনা করতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে আয়, তবে শুধু একবারই দেখবি, এর বেশি কিন্তু দেখতে পারবি না। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যা বলবি তাই হবে, কিন্তু তারপরেও একটা বার তোর বউটাকে দেখতে দে। অতঃপর হৃদয় তার বন্ধুদেরকে নিজের রুমে নিয়ে গেল আর তিশার সঙ্গে দেখা করালো। তিশাকে দেখে তো সবাই অবাক। সত্যি তিশা এতটা সুন্দরী হবে এটা কেউ ভাবতেই পারেনি। সবাই ভেবেছিল তিশার হয়তো ফেসে কোনো প্রবলেম আছে, সেজন্যই তিশা এভাবে পর্দা করে, কারণ এত বড়লোক বাবার মেয়ে কখনোই পর্দা করার কথা নয়। কিন্তু তিশার ভিতরে কি চলছিল সেটা তো টিভি শান্ত না। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। দেখতে দেখতে তিশার বৌভাতের অনুষ্ঠান শেষ হয়ে গেল। সেদিন বিকেল বেলা তিশার আম্মু তিশার সঙ্গে দেখা করতে আসলো। তখন তিশার আব্বু হৃদয়ের হাতে হাত রেখে বলতে লাগলো, দেখো বাবা, আমার মেয়েটা আমার কাছে জীবনে যা কিছু চেয়েছে আমি সব কিছু তাকে এনে দিয়েছি। জীবনের মাঝপথে এসে যখন তার জীবন সঙ্গিনী খুঁজে নেওয়ার সময় আসলো, তখন সে তোমাকে খুঁজে নিল আর আমার কাছে তোমাকেই চাইলো। তাই আমি তাকে আর ফেরাতে পারলাম না। আমি তাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তাকে তোমার মতো করে ভালো রেখো। কখনোই আমার মেয়েটাকে কষ্ট কী জিনিস বুঝতে দিও না। আপনি কোনো চিন্তা করবেন না আব্বু, আপনার মেয়ে আপনার কাছে যেরকম ভালো ছিল আমার কাছেও আশা করি সেরকম ভালোই থাকবে। হ্যাঁ আপু, হৃদয় একদম ঠিক কথাই বলেছে। আমি হৃদয়ের কাছে খুব ভালো থাকবো। আমরা তো দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছি। তাছাড়া আমি জীবনে কিছু করি না কেন, কখনো মানুষ চিনতে ভুল করিনি, আর আশা করি ভবিষ্যতেও করব না। তাই যেন হয় না। তোদের দুইজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দুইজনে খুব ভালো থাকিস। এগুলো তিশার আব্বু তিশা এবং হৃদয় থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। আর এদিকে দেখতে দেখতে এক সপ্তাহ সময় কেটে গেল। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তিশা হৃদয়কে বলল, আজ থেকে ভার্সিটিতে যেতে হবে। অনেক দিন ধরে ভার্সিটিতে যাওয়া হয় না। সামনেই এক্সাম আছে, এখন আর ভার্সিটিতে না গেলে চলবে না। এখন নিয়মিত ক্লাস করতে হবে আর ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমিও ভেবেছিলাম এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো, কারণ এক সপ্তাহ তো কেটে গেল। এখন আমাদের ক্লাসে যাওয়া উচিত। তার সামনে এক্সাম আছে, অবশ্যই আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, তা না হলে সবাই বলবে বিয়ে করে পড়াশোনা ভুলে গিয়েছি। হ্যাঁ, তোরা তাই কর। আর আমিও ভাবছি আজ বিকেলের বাড়িতে চলে যাব। তো দুলাভাই অনেক দিন ধরে নিজে নিজে রান্না বান্না করে খাচ্ছে, এটা একদমই ঠিক হচ্ছে না। আমার এখন এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত। দুলাভাইকে একা একা রান্না করে কেন খেতে হবে? আমি তো দুলাভাইকে বলেছিলাম আমাদের বাড়িতে চলে আসতে, কয়টায় আমাদের বাড়িতে থাকতে, কিন্তু দুলাভাই তো আমার কথাই শুনলো না। এই মানুষটা এরকম কেন আমি সেটাই বুঝি না। সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। এই মানুষটা কেন সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে সেটা তুই সেদিন বুঝতে পারবি, যেদিন নিজে চাকরি করবি। দিতে হবে। আর আমাকে যদি প্রপার টাইম দিতে না পারে তাহলে সেই চাকরি করার কোনো প্রয়োজন নেই। যে পুরুষ নিজের বউকে এইভাবে সময় দিতে পারে না সেই পুরুষের বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় সেই পুরুষের সারা জীবন টাকা পয়সা নিয়েই থাকা উচিত। এই কথাটা বলে বোন আর কষ্টের দিনগুলোকে মনে করিয়ে দিও না। আমি কষ্টগুলো ভুলে থাকতে চাই। সরি আপু, আই এম সো সরি। আমি আসলে আপনাকে আর কোনো কষ্ট দিতে চাইনি। আমার যেটা মনে হলো সেটাই আপনাকে বললাম। আপনি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আই এম রিয়েলি সরি। আরে না ভাই, এটা তোমার সরি বলার কি আছে? আসলে আমার কপালটাই খারাপ। তা না হলে একটা মানুষকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসার পরেও কেন ওই মানুষটাকে আমার করে পেলাম না? কেন বাবা মা জোর করে অন্য একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল? আপু, সবার ভাগ্য একরকম হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সবকিছু নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন আমরা ঠিক ততটুকুই পাবো। আর তার চাইতে এক চুলও বেশিও না, আবার এক চুল কমও না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আর আমি আল্লাহর উপর যথেষ্ট সন্তুষ্ট আছি। তবে একটা কথা কি জানো, যখন পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে তখন খুব কষ্ট লাগে আর কি, এটাই, আর বেশি কিছুই না। এই কথা বলতে বলতে সবাই মিলে নাচতে শেষ করে নিল। আর তারপর এই হৃদয় আর তিশা দুজনেই ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তিশা রুম থেকে বের হয়ে
সিঁড়ি দিয়ে নামছে তখনই তার ফোনে একটা কল আসলো। তিশা মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার আব্বুর নাম্বার থেকে ফোন এসেছে। তখন তিশা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পায়, এই ফোনটা যার, উনি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি যদি ওনার পরিচিত কেউ হয়ে থাকেন তাহলে এক্ষুনি ঢাকা সিটি হসপিটালে চলে আসেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে যায়। আর এদিকে তিশা একটা চিৎকার দিয়ে ওঠে। তখন এটা দেখে হৃদয় দৌড়ে এসে তিশাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তিশা? তুমি এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাত্র। একজন লোক ফোন দিয়ে বলল আব্বুকে ঢাকা সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো আমরা দুজনেই এখন হসপিটালে চলে যাই। এখন আর ভার্সিটিতে যেতে হবে না। এই কথা বলে তিশা আর হৃদয় দুজনেই হসপিটালে চলে আসে। হসপিটালে এসে দুজনে দেখতে পায় তিশার আব্বুর অবস্থা খুবই খারাপ। একটা পা পুরোপুরি ভেঙে গেছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর তিশার আব্বুকে নিয়ে ওটিতে চলে গেল অপারেশনের জন্য। আর তারপর কেটে যায় 1 সপ্তাহ। আজ তিশার আব্বুকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে। তাই তিশার আব্বুকে নিয়ে সবাই মিলে বাসায় চলে এসেছে। কিন্তু তাদের বাসায় নয়, তিশার শ্বশুর বাড়িতে। কারণ তিশার নিজের বাড়িতে তিশার আব্বুকে দেখাশোনা করার মতো কেউ নেই। নিজের লোকেরা যতটা দেখাশোনা করবে, একজন নার্স কিংবা কাজের লোক কিন্তু কখনোই ততটা কেয়ার নিয়ে কাজ করবে না। তাই তিশার শ্বশুর আব্বু তিশাকে বলে, দেখো বৌমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি এই কথাটা কিভাবে নেবে আর তুমি আমার কথাটা রাখবে কিনা। তারপরেও আমার মনে হয় তোমাকে এই কথাটা বলা উচিত। দেখো, তোমার আব্বুর তো দেখাশোনা করার মতো কেউ নেই। তুমি তোমার আব্বুকে যতটা যত্ন নিবে, একজন কাজের লোক কিংবা একজন নার্স কখনোই কিন্তু সেটা করবে না। তাই আমি তোমাকে বলছিলাম কি, তুমি তোমার আব্বুকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে চলো। কিন্তু আব্বু, এই তো কয়েকদিন হলো আমাদের বিয়ে হয়েছে। এখনই যদি আমি আমার আব্বুকে নিয়ে আমার সঙ্গে আমার বাড়িতে রাখি, তাহলে এটা মানুষ কিভাবে দেখবে? তাছাড়া আমার বাবার তো যথেষ্ট টাকা পয়সা রয়েছে, চাইলে আমরা আমার বাবার দেখাশোনা করার জন্য 2-3টা নার্স রাখতে পারি। হ্যাঁ তিশা, আব্বু একদম ঠিক কথাই বলেছে। তুমি আব্বুকে নিয়ে আমাদের বাড়িতে চলো। আব্বু সুস্থ হওয়ার পর তোমাদের বাড়িতে চলে যাবে। কে কি বলল না বলল তাতে কিছু যায় আসে না আমাদের। অতঃপর তিশা আব্বুকে নিয়ে সবাই মিলে তিশার শ্বশুরবাড়িতে চলে আসলো। এরপর চলে গেল আরও বেশ কিছুদিন। ইতিমধ্যে তিশার আব্বু মোটামুটি সুস্থ। আর তাদের অনার্স ফাইনাল ইয়ারের এক্সামও চলে এসেছে। তাই তিশার আব্বু তিশাকে বলে, দেখো মা, আমি তো অনেক দিন ধরেই তোমার শ্বশুর বাড়িতে আছি। তাছাড়া এখন আমি মোটামুটি সুস্থ হয়ে এসেছি, তোমার এক্সামও চলে এসেছি। তাই আমি এখন আমাদের বাড়িতে চলে যেতে চাই। এখন তোমার পড়াশোনার সময় দেওয়া প্রয়োজন, তা না হলে তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে না। কিন্তু তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি। আমার কাছে আমার পড়াশোনার চাইতে তুমি সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি আমার জন্মের পর আমার আম্মুকে কখনোই দেখতে পাইনি। তুমি আমাকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছো। আমার কাছে তুমিই সবকিছু। দেখো, তুমি যেমনটা ভাবছো সেরকমটা কিন্তু মোটেও নয়। আমি যথেষ্ট। এখন আমি নিজেই চলাফেরা করতে পারি। তাছাড়া বাড়িতে তো আমাকে কোনো কাজ করতে হয় না, তাই ঝামেলা হওয়ার কোনো কথাই নেই। আমি চিন্তা করেছি কালকেই বাড়িতে চলে যাব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এবার আমি তোমাকে কিছুই বলবো না। যাই হোক, এখন তুমি বিশ্রাম নাও, আমি রুমে যাচ্ছি। এই বলে তিশা নিজের রুমে চলে আসে। আর এদিকে হৃদয় তার জন্যই অপেক্ষা করছিল। তিশার রুমে প্রবেশ করা মাত্রই হৃদয় রুমের দরজাটা লাগিয়ে দেয়। আর তিশাকে একটানে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। আর কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে বলে, তোমাকে না আজ খুব কাছে পেতে ইচ্ছে করছে। কতদিন ধরে তুমি আমার সঙ্গে ঘুমাও না। আব্বুর খেয়াল নিতে নিতে তোমার নিজের চেহারা কি করেছো দেখেছো? কি করব বলো? আমার আব্বুর তো আর আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। আমার আব্বু আমার সুখের কথা চিন্তা করে আমার আম্মু মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেনি। এখন তো আমার আব্বুকে দেখে শুনে রাখা আমার দায়িত্ব, তাই না? সত্যি তোমার মতো স্ত্রী পেয়ে আমি গর্বিত, যে কিনা সব দিক লক্ষ্য করে গেছে, সব কিছু ঠিকঠাক রাখতে পারে। সত্যি ভাগ্য করে তোমাকে পেয়েছি। চলো ঘুমাবে। আরে না, একদমই না। তোমাকে বললাম না আজ রাতে আমি ঘুমাবো না। অনেক দিন ধরে তোমাকে কাছে পাই না। তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। সারা রাত তোমায় আদর করব। এই কথা বলতেই তিশা নিজের থেকে হৃদয়ের কাছে চলে আসে। আর হৃদয়ের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে। এভাবে প্রায় 15 মিনিট চলে তাদের লিপ কিস পর্ব।
আর তারপরে এই হৃদয় তিশাকে তার ঘাড়ে, গলায় আর কানের কাছে কিস করতে থাকে। এভাবেই চলতে থাকে আরও বেশ কিছুক্ষণ। ইতিমধ্যে তিশা নিজের কন্ট্রোল প্রায় হারিয়ে ফেলেছে। এদিকে তখনই হৃদয় তিশাকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুব দেয়। সারা রাত ধরে তাদের প্রেমময় রোমান্টিক মুহূর্ত চলতে থাকে। রাত 3টার দিকে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। আর তারপরে তিশা সবার জন্য নাস্তা বানাতে চলে যায়। তার ঠিক 2 দিন পর থেকেই শুরু হয় তিশার ফাইনাল ইয়ারের এক্সাম। তিশার বলছি কেন, তিশা আর হৃদয় দুজনেরই। দেখতে দেখতে একদম শেষ হয়ে গেল। এখন দুজনের হাতে সেরকম কোনো কাজ নেই। তাই সেদিন হৃদয়ের আব্বু তিশা আর হৃদয় দুজনকে নিজের রুমে ডেকে নেন আর বলেন, বিয়ের পর তো একটা না একটা ঝামেলা বেঁধেই আছে তোমাদের। তোমরা দুজন কোথাও ঘুরতে যেতে পারোনি, আর নিজেদেরকে তেমন একটা সময়ও দিতে পারোনি। তাই আমি ভাবছি এবার তোমরা বাইরে থেকে ঘুরে আসো আর কিছুদিন নিজেদেরকে সময় দাও। আর আমাদের আবার দাদা দাদু ডাক শুনতে ইচ্ছে করে। এবার প্লিজ আমাদের ছোট্ট একটা নাতি এনে দাও, আমরা তাকে নিয়ে একটু ভালো সময় কাটাতে চাই। কথাটা শোনা মাত্রই তিশার মুখটা লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল। আর তিশা তখনই দৌড়ে শ্বশুরের রুম থেকে নিজের রুমে চলে গেল। এদিকে পিছন পিছন হৃদয়ও রুমে চলে আসে আর তিশাকে নিজের বুকে টেনে নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমার জান পাখিটা এভাবে লজ্জা পেয়ে দৌড়ে চলে আসলে কেন? তো কি করব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও সব দেখবো নাকি? আব্বু কি বললো তুমি শুনতে পাওনি? হ্যাঁ, শুনতে তো পেয়েছি। তাছাড়া আমারও তো পাপা ডাক শুনতে ইচ্ছে করে। আমিও তো চাইছিলাম কিছুদিন ধরে তোমাকে এই কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো সেটাই তো ভাবতে পারছিলাম না। এখন আব্বু আমাকে সহজ করে দিল কথাটা তোমাকে বলার জন্য। সত্যি বলছো? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষ, আমার ময়না টিয়া। তোমাকে আমি মিথ্যা কথা বলবো কেন? সত্যি আমারও ইচ্ছে করে আমাদের করে ছোট্ট একটা পুচকু শোনা আসুক, আমরা তাকে নিয়ে অনেক ভালো সময় কাটাবো। তাছাড়া আমাদের পড়াশোনা তো শেষের পথেই। এখন রেজাল্ট দিয়ে দিলেই আমি আমার আব্বুর ব্যবসায় জয়েন করব। আর তোমার তো কোনো কাজ নেই, তুমি বাড়িতেই থাকবে। কে বলেছে আমার কোনো কাজ নেই? তুমি তো খুব ভালো করে জানো আমার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি। বাবারও তো বয়স হয়েছে, তাই বাবার ব্যবসা দেখাশোনা তো তুমি আর আমি আমাদেরকেই করতে হবে। তিশা দেখো, আমার আব্বুর যা আছে আলহামদুলিল্লাহ, আর আমি আমার আব্বুর একমাত্র পুত্র সন্তান। আমার বোনের শ্বশুরবাড়ি বাদ দিও, কিন্তু কোনো কিছুর কমতি নেই। তাছাড়া আমার বোন যদি আমার বাবার সম্পত্তিতে বা নেয়ও, তারপরেও আমাদের যা থাকবে তা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই চলে যেতে পারবো। তাই আমি তোমাকে একটা অফার করতে চাই। দেখো, তুমি আমাকে কি বলতে চাইছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে তুমি আমাকে খোলাখুলি বলতে পারো। আমার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদমই পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, আসলে আমি তোমাকে সরাসরি বলতে চাই। দেখো, আমি চাই তুমি তোমার বাবার সমস্ত সম্পত্তি কোনো অনাথ আশ্রম কিংবা কোনো স্বেচ্ছাসেবী ফান্ডকে দান করে দাও। দেখো, আমাদের অনেক কিছুই আছে, কিন্তু এমন মানুষ আছে যাদের কোনো কিছুই নেই। তাছাড়া তুমি মেয়ে মানুষ, তোমার জীবনে এত সম্পত্তির কোনো প্রয়োজন নেই। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাই। সত্যি তুমি খুব ভালো মনের মানুষ, আর আমি খুবই ভাগ্যবতী যে তোমার মতো মানুষকে নিজের করে পেতে পেরেছি। আজকাল কার্যকর ছেলেরা শ্বশুরবাড়ি থেকে কিছু না কিছু আশা করে, কিন্তু তুমি আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে একটা সুতা পর্যন্ত আনোনি। আর এখন কিনা তুমি বলছো আমার বাবার এই বিশাল সম্পত্তি কোনো অনাথ আশ্রম কিংবা কোনো স্বেচ্ছাসেবী ফান্ডকে দান করে দিতে। সত্যি তুমি আমার থেকে একজন সুপুরুষ। আমি তোমার মতো পুরুষ কখনোই দেখিনি। আমি শুধু গল্পে শুনতাম সুপুরুষরা খুব ভালো হয়, তাদের কোনো কিছুর প্রতি লোভ লালসা আর আকাঙ্ক্ষা থাকে না। আজ আমি আমার চোখের সামনে একজন সুপ্রসন্ন দেখতে পেলাম, আর নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এই কারণেই যে সেই সুপুরুষ ভালোবাসার মানুষ হতে পেরেছি আমি। হৃদয় তখন তিশাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর আলতো করে তার কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বলে, ভাগ্যবতী কাকে বলে আমি জানি না, কিন্তু ভাগ্যবান কাকে বলে আমি সেটা জানি, কারণ আমি তোমাকে নিজের স্ত্রী করে পেতে পেরেছি। তাই আমি নিজেকে পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান মানুষ মনে করি যে কিনা তোমার মতো স্ত্রী পেয়েছে। এরপর 1 সপ্তাহ পর তিশা আর হৃদয় দুজনে হানিমুনে যাওয়ার জন্য কক্সবাজার চলে আসে। ওখানে তারা খুব ভালো সময় কাটায়, সমুদ্র থেকে বিচে ঘুরতে যায়, আর আনন্দ উল্লাস খুব ভালোই কাটে সেই সময়।
এক সপ্তাহ সময় ধরে তারা কক্সবাজারে আনন্দ উল্লাস করে আর তারপরে ঢাকায় ফিরে আসে। সেদিনই হঠাৎ করে তিশার ফোনে একটা কল আসলো আর সে জানতে পারলো তার বাবা হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাই রিশা আর হৃদয় কোনো দেরি না করে তাড়াহুড়ো করে তিশার বাবার বাসায় চলে আসে। আব্বু কি হয়েছে তোমার? হঠাৎ করে এত শরীর খারাপ করলো কিভাবে? সেটাই বুঝতে পারছি মা, হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তোমার কিচ্ছু হবে না। প্রয়োজন হলে আমি তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, কিন্তু তুমি কোনো টেনশন করবে না। তোমার বেঁচে থাকতেই হবে, আমার জন্য, আমাদের জন্য। তিশা বাসা থেকে আস্তে আস্তে অ্যাম্বুলেন্সে ফোন করেছিল, তাই তারা বাসায় এসে পৌঁছাতেই অ্যাম্বুলেন্স চলে আসে আর তার আব্বুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে ডাক্তার দেখানোর পর ডাক্তার জানালো তিশার আব্বুর কিডনি দুটোই ড্যামেজ হয়ে গেছে, তিনি আর বেশি দিন বাঁচবেন না। এসব আপনি কি বলছেন? আমি এগুলো মানি না। আপনাদের রিপোর্ট ভুল। আমি আমার আব্বুকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবো। আমার আব্বুকে বেঁচে থাকতেই হবে। আব্বু ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আব্বুকে আমি হারাতে পারবো না। দেখুন, আমাদের রিপোর্ট সম্পূর্ণ ঠিক আছে। আমরা অনেকবার পরীক্ষা করিয়ে তারপরেই দেখেছি আপনার আব্বুর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। উনি বড়জোর আর এক মাস বাঁচবেন। তবে যদি কোনোভাবে আপনারা আব্বুর জন্য একটি কিডনি জোগাড় করতে পারেন তাহলে হয়তো তিনি বেঁচে যেতে পারে। তবে সমস্যার কথা হলো ওনার ব্লাড গ্রুপ এবি পজিটিভ এবং এই গ্রুপের রক্ত খুব সহজে পাওয়া যায় না। তাছাড়া এই ধরনের লোকেরা যে কোনো মানুষ থেকে ব্লাড কিংবা অন্য কিছু ডোনেশন নিতেও পারে না। আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি আমার আব্বুকে সুস্থ দেখতে চাই। যত টাকা লাগে আমি দেব। প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবো। দেখুন, টাকা আপনার আছে, আপনি টাকা খরচ করতেই পারেন, কিন্তু আপনি আপনার আব্বুকে বাঁচাতে পারবেন কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ এই গ্রুপের কিডনি পাওয়া খুব কষ্টসাধ্য। তবে হয়তো আল্লাহ রহমত করলে আপনারা পেয়ে যেতেও পারেন। তিশা তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তারা বাংলাদেশের সব কয়টা কিডনি ডোনেশনের ফান্ডে কথা বলেছে, কিন্তু এই গ্রুপের কিডনি পাওয়া যাচ্ছে না। তাই তিশা সিদ্ধান্ত নিল তার বাবাকে আমেরিকায় নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তার বাবার চিকিৎসা করাবে। তাই তিশা আর হৃদয় দুজনে মিলে তিশার আব্বুকে নিয়ে আমেরিকায় চলে আসে। আর সেখানেও বেশ খোঁজাখুঁজির পর এবি পজিটিভ গ্রুপের কিডনি পাওয়া গেল না। আর এই গ্রুপের তো বিশাল একটা সমস্যা হলো, এরা যে কোনো ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করতে পারে না। এদিকে তখনই হৃদয়ের মনে পড়ল তার ব্লাড গ্রুপ এবি পজিটিভ। তাই তখনই সে তিশাকে বলল, তিশা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বুকে আমি নিজেই কিডনি ডোনেট করব। আরে এটা তুমি কি বলছো? এটা কখনোই হতে পারে না। তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ এটা আমি জানতাম, কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কোনো কিছু বলিনি, কারণ তোমার একটা কিডনি এমনিতেই নষ্ট আর একটা কিডনি দিয়ে তুমি বেঁচে আছো। ওটা যদি তুমি আমার আব্বুকে দিয়ে দাও তাহলে তুমি বেঁচে থাকবে কি করে? আল্লাহ তাআলা চাইলে আমাকে এমনিতেই বাঁচিয়ে রাখবে, কিন্তু আমি আমার চোখের সামনে তোমার আব্বুকে চলে যেতে দিতে পারি না। তুমি আমার ভালোবাসার মানুষ। তোমার আব্বু চলে যাওয়াতে তুমি যে কষ্টটা পাবে ওটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি আমার কিডনি তোমার আব্বুকে দান করব। না, এটা কখনোই হতে পারে না। আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না। তোমরা দুজন আমার পৃথিবীর দুইটা দিক, আমি কোনোটাকেই হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার থেকে কিডনি নিয়ে আমার আব্বুকে বাঁচাতে পারলাম না। আই এম সো সরি। কিন্তু হৃদয় তিশার কোনো কথাই শুনল না। তখনই সে নিজের সমস্ত টেস্ট করাতে লাগলো আর সব টেস্ট করিয়ে সে জানতে পারলো তার যে কিডনিটাই সমস্যা হয়েছিল ওটা এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তাই সে এই খুশির খবরটা তিশাকে জানায় আর তারপরে সে নিজের কিডনি তিশার আব্বুকে ডোনেট করার সিদ্ধান্ত নেয়। আর পরের দিনে অপারেশন হয়। আলহামদুলিল্লাহ তিশার আব্বু এখন একদম সুস্থ আর আজকে তারা বাংলাদেশে ফিরে আসবে। তাই হৃদয় তার আব্বুকে ফোন দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তোরা কেমন আছিস? আর তোর শ্বশুরের এখন কি অবস্থা? ওনার শরীর এখন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আমরা মনে হয় আগামীকালকে বাংলাদেশে ফিরে আসব। ও আচ্ছা, এটা তো খুবই খুশির খবর। যাই হোক, তাহলে তোরা ভালো মতো চলে আয়। আমি এখন অফিসের কাজে ব্যস্ত আছি, তোর সঙ্গে রাতে কথা বলবো, কেমন? এই কথা বলে হৃদয়ের আব্বু ফোন রেখে দেয়। আগে থেকে পরের দিন সকাল 10টায় তাদের ফ্লাইট আমেরিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছাতেই রাত 8টা বেজে যায়। আর তারপরে তারা ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়।
তারা যখন বাসে এসে পৌঁছালো তখন রাত আনুমানিক 11টার মতো বাজে। আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর তাই আসতে দেরি হয়েছে। বাসে এসে কলিং বেল চাপ দিতেই হৃদয়ের আম্মু এসে দরজা খুলে দিল আর তাদেরকে দেখে বলতে লাগলো, এতক্ষণে তোমরা আসলে। আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আমি তো ভেবেছিলাম তোমার মনে হয় 8টা-9টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু এত দেরি হলো কেন? আম্মু আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আর এখানে দাঁড়িয়ে থেকে কথা নয়, সবাই ভেতরে আসো, বিশ্রাম নাও, তারপর তোমাদের সঙ্গে কথা বলা যাবে। এই বলে হৃদয়ের আম্মু তাদের সবাইকে নিয়ে বাসার ভিতরে চলে আসেন। এরপর চলে যায় আরো বেশ কিছুদিন। হৃদয় আর তার শ্বশুরমশাই এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। সেদিন বিকেল বেলা সবাই যখন ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল তখনই হঠাৎ তিশার আব্বু বলে ওঠে, সত্যি আমি ভাগ্যবান পুরুষদের মধ্যে একজন, যে কিনা ভাগ্য করে এমন একটা মেয়ের জামাই পেয়েছি, যে কিনা নিজের জীবন বিপন্ন করে কিডনি দান করে আমাকে বাঁচিয়ে দিল। যখন ডাক্তার পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমার ওই ছেলেটা আশা ছাড়েনি। সে দীর্ঘ বিশ্বাস নিয়ে বলেছিল আমি বেঁচে থাকব এবং ফিরে আসব। আব্বু, আপনি সত্যি ভাগ্যবান পুরুষ যে আমার স্ত্রীর মতো একজন মেয়ের পিতা হতে পেরেছেন। আর আমিও ভাগ্যবান একজন পুরুষ যে আপনার মেয়ের মতো মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেতে পেরেছি। আমি তিশাকে এতটাই ভালোবাসি, তার ভালো থাকা ভালো লাগার জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে পারি। আমি 2বার চিন্তা করব না। এভাবেই তারা সবাই মিলে বসে বসে গল্প করছিল। তখনই তিশা রান্নাঘর থেকে সবার জন্য বিকেলের নাস্তা বানিয়ে ড্রয়িং রুমে আসছিল। তখনই হঠাৎ করে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। বাড়ির সবাই অনেকটা চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে তিশার কি হলো কেউ বুঝতে পারছে না। তাই হৃদয় তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে খবর দেয় এবং তিশাকে নিয়ে হসপিটালে চলে আসে। দেখুন, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হলো তিশা মা হতে চলেছে। আর আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। আমার মনে হয় তিশা কিছুদিন ধরে চিন্তায় আছে এবং ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, তাই মেয়েটার শরীর অনেক খারাপ হয়ে গেছে, সেজন্য অজ্ঞান হয়ে পড়ে গেছিল। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিকমতো ওষুধগুলো খেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তিশা প্রেগনেন্ট, এই খবরটা শুনে সবাই অনেক খুশি হলো। আর তখনই হৃদয় দৌড়ে তিশার কাছে চলে গেল। ততক্ষণে তিশার জ্ঞান ফিরে এসেছে। হৃদয় একটা চেয়ার টেনে তিশার পাশে বসে পড়ল আর তিশার হাত দুটো নিজের বুকের সঙ্গে চেপে ধরে কিস করতে করতে বলল, তুমি আমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতেই ভুলে গেছো। এরকম কেন তুমি বলো? আমি আবার কি করলাম? আসলে আমি আমার আব্বুকে খুব ভালোবাসি, তো আব্বু চলে গেলে নিজেকে ঠিক রাখতে পারতাম না, তাই কতদিন ধরে আব্বুর চিন্তায় ঠিকমতো নিজের যত্ন নিতে পারিনি। তবে কোনো চিন্তা করো না, আমি তোমাকে নিরাশ করব না। এখন থেকে আমি নিজেই যত্ন নিব আর তোমার সন্তানকে ভালোভাবে তোমার হাতে তুলে দেব। এখন থেকে আমি তো তোমার খুব খেয়াল রাখবো। তুমি আমার সন্তানের মা হতে চলেছো বলে কথা অসংখ্য ধন্যবাদ তোমাকে। সত্যি আমি খুবই ভাগ্যবান, তোমার কাছে কোনো কিছুই আমার সেভাবে চাইতে হয় না। তুমি আজ আমার জন্য যে খুশির খবরটা এনে দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমাকে মা হওয়ার মতো খুশির খবরটা দিতে পেরেছো বলে। মা হওয়া যে কতটা সুখের সেটা একটা মেয়ে খুব ভালো করেই জানে। একটা মেয়ে ছাড়া এটা কখনোই কেউ বুঝতে পারে না। আই লাভ ইউ তিশা, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু পাগলটা আমার, আমিও তোমায় অনেক অনেক বেশি ভালোবাসি। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এর পরের দিন তিশাকে নিয়ে বাসায় চলে আসা হয়, কিন্তু এর পরের থেকে তিশাকে কখনোই বাড়ির কোনো কাজ করতে দেওয়া হয় না। বাড়ির সমস্ত কাজ হৃদয় আর তার আম্মু মিলে করে নেয়। এদিকে সারাদিন বসে থেকে তিশার সময় যেন কাটে না। সে খুব একাকিত্ব ফিল করে, কারণ হৃদয় তো আর সারাদিন বাসায় থাকে না। কিছুদিন হলো অফিসে জয়েন করেছে, সারাদিন অফিসের কাজ করে, তারপর আবার বাসায় এসে সে তার আম্মুকে রান্নার কাজে সহযোগিতা করে। আর তারপর সবকিছু শেষ করে থাকে তিশার কাছে আসতে হয়। দেখো, এভাবে আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ কিছু করতে দাও। আমি এভাবে সারাদিন বসে শুয়ে সময় কাটাতে পারি না। দেখো, একদম ফালতু কথা বলবে না, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি আমাকে বাবা হওয়ার মতো সুখ দিতে চলেছো। কোনো কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আমার ভালোবাসার মানুষ আর আমার সন্তান দুজনকেই ভালো দেখতে চাই। কিন্তু আমি এভাবে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে।
প্লিজ আমাকে কিছু করতে দাও, নয়তো বাইরে ঘুরতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি 2 দিন পর তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তাছাড়া অফিসে তো কাজের চাপ অনেক বেশি, তা না হলে আমি তোমাকে প্রতিদিনই ঘুরতে নিয়ে যেতাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে 2 দিন পর পর ঘুরতে নিয়ে গেলেই হবে। এরপর থেকে প্রতি 2 দিন পর পর হৃদয় তিশাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। সারা বিকেল হাঁটাহাঁটি করে আর সন্ধ্যার পর রাতের খাবার খাইয়ে তারপর বাসায় নিয়ে আসে। কিন্তু তিশা একদমই ঘরে তৈরি খাবার খেতে চায় না। এখন আসলে তার সবসময় টক ঝাল খাবার খেতে ইচ্ছে করে। এগুলো তো আর সবসময় বাসায় তৈরি করা হয় না। সেদিন বিকেলবেলা যখন ঘুরতে বের হলো, তখনই হঠাৎ বাসার সামনে একটা ফুচকাওয়ালা। তখনই তিশা ফুচকাওয়ালাকে দেখে চিৎকার দিয়ে দৌড় দিতে যাবে, হৃদয় হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, আরে আরে, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার মেরে তোড় দিচ্ছ কেন? তুমি কি এখনো ছোট বাচ্চা নাকি? আরে আরে, তুমি আমার হাতটা ছাড়ো, ওই যে ফুচকাওয়ালা চলে যাচ্ছে, আমাকে এক্ষুনি ফুচকা খেতে হবে। প্লিজ তুমি আমার হাতটা ছাড়ো, তা না হলে ফুচকাওয়ালা চলে যাবে। আরে ভাই, ফুচকাওয়ালা কোথাও যাবে না, তুমি এখানে দাঁড়াও, আমি ফুচকাওয়ালাকে ডেকে নিয়ে আসছি। ফুচকাওয়ালা এখানেই থাকবে আর তুমি তোমার ইচ্ছে মতো ফুচকা খেতে পারবে, কোনো চিন্তা নেই। এই বলে হৃদয় ফুচকাওয়ালাকে ডেকে দাঁড় করায় আর তারপর ইচ্ছে মতো ফুচকা খায়। আর সেদিন ফুচকা খেয়ে বাসায় আসতে না আসতেই হঠাৎ করে তিশার প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে গেল কিনা, কি হবে কেউ কি কিছু বুঝতে পারছে না। আর এদিকে বাসার সবাই হৃদয়কে খুব বকাবকি করছে আর বলছে, আমি শিওর তুই তিশাকে কোনো উল্টাপাল্টা জিনিস খাইয়েছিস। তোকে আমি কতবার বললাম, প্রেগনেন্সি টাইমে মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু সব কিছু খেতে হয় না। সে না হয় বুঝতে পারেনি, তুই তো বুঝতে পারছিস। তুই কেন ওকে উল্টাপাল্টা জিনিস খাইয়েছিস? তোমরা আমাকে কেন বকাবকি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আমার কি দোষ যে মানুষটা চিৎকার করে ফুচকাওয়ালাকে ডেকে দাঁড় করিয়ে ফুচকা খেতে পারে? সেখানে তার কোনো দোষ নেই, এখানে সব দোষ আমার। তোমরা এরকম কেন? আমি কি কাউকে ফুচকা খেতে বলেছিলাম নাকি? সে তো নিজেই ইচ্ছে করে ফুচকা খেয়েছে। তাছাড়া আমি ওকে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা সবাই তো খুব ভালো করেই জানো তিশা কেমন জেদি মেয়ে। সে কি কখনো কারোর কথা শুনে? দেখ, একদম ফালতু কথা বলিস না। তিশাকে আমি খুব ভালো করেই চিনি। তুই যদি ওকে বুঝিয়ে বলতি তাহলে অবশ্যই সেটা বুঝতো। এখন কথা না বলে তাড়াতাড়ি গাড়ি বের কর। তিশাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন দেয়া যাবে না, তাহলে আবার উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা এত চিন্তা করো না, কিছু হবে না। আল্লাহ তো আছে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুই রেখেছে। এই কথা বলতে বলতে হৃদয় গ্যারেজ থেকে গাড়ি বের করে আর তারপর তিশাকে নিয়ে হসপিটালে চলে আসে। আর তারপর ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ লিখে দেয় আর তারপর তিশাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আস্তে আস্তে রাত 12টার মতো বেজে যায়। এদিকে বাড়ির সবাই চিন্তায় তো মন বসে আছে, তিশার কিনা কি হয়ে গেল। আর হৃদয় তিশা বাসায় ঢুকতেই হৃদয়ের আম্মু দুপুরে এসে তিশাকে জড়িয়ে ধরলো। তিশার কিনা কি হয়ে গেল। আর হৃদয় তিশা বাসায় ঢুকতেই হৃদয়ের আম্মু দৌড়ে এসে তিশাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, হৃদয়, কি বললো ডাক্তার? উল্টাপাল্টা কিছু হয়নি তো বেবির? কোনো প্রবলেম হবে না তো? না আম্মু, সেরকম কোনো ব্যাপার না। ডাক্তার মেডিসিন দিয়েছে, মেডিসিন খেলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর তুমি আমাকে বকাবকি না করে তিশাকে কিছু বলো। সে সবসময় কেন এরকম উদ্ভট আর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এসব খাবার খেতে চায়? আমি তাকে কতবার বাইরের জিনিস খেতে নিষেধ করেছি, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনবে না। এমনটাই ঠিক করে রেখেছে। তুমি আমাকে নিষেধ করবে কেন? আমার যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন কি আমি সেটা খাবো না? জিভের দরজা আটকে রাখবো নাকি? আমি জিভের দরজা আটকে রাখতে পারি না। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখন সেটাই খাই, বুঝতে পেরেছো? দেখো মা, তোমাকে আমরা কেউই খেতে নিষেধ করছি না, কিন্তু যে খাবারটা খেলে তোমার ক্ষতি হবে, বেবির ক্ষতি হবে, সেটা না খাওয়াই তো ভালো, তাই না? এখন আজ যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেত তখন তুমি কি করতে? ঠিক আছে আম্মু, সরি, আর কখনো এমন করব না। অতঃপর হৃদয় তিশাকে নিয়ে নিজের রুমে চলে আসে আর তাকে বিছানায় শুয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেয় আর তারপর তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা হৃদয় খুব ভোরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তারপর অফিসের জন্য তৈরি হয়ে নেয়। আর তখনই তিশা বলতে থাকে, এই শোনো না, তোমার না আজ অফিসে যেতে হবে না।
আমার না ভালো লাগছে না। আজকের দিনটা তুমি আমার সঙ্গে থাকো। এভাবে বললে হয় নাকি? অফিসে তো অনেক কাজ পড়ে আছে, আমাকে অফিসে যেতেই হবে, অফিসে না গেলে চলবে না। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো নতুন একটা কোম্পানির কাজ নিয়েছি আমরা। এখন যদি ঠিকমতো কাজ না করি তাহলে কি নেক্সট টাইম ওই কোম্পানি আর আমাদের কাজ দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাও। তবে অফিস শেষ করে কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে এসো। আসলে তুমি তো খুব ভালো বিরিয়ানি রান্না করো, আমার না খুব তোমার হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আচ্ছা মহারানী, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব আর তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি রান্না করব। এখন আমি আসি। আই লাভ ইউ জান। মা। এই বলে হৃদয় তিশার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে তিশার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসে। অফিসে আসতেই ম্যানেজার বলল, গুড মর্নিং স্যার, আমাদের জন্য একটা সুখবর আছে। আমরা যে কোম্পানির কাজ করছি ওই কোম্পানি আমাদের থেকে আরও 25 কোটি টাকার প্রোডাক্ট নেবে বলে মেইল করেছে। ও মা, তাই নাকি? তাহলে তো এটা খুবই ভালো খবর। আসলে কি জানো, যেদিন থেকে তিশা আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে সব কিছু ভালোই হচ্ছে। সত্যি এই মেয়েটা খুব ভাগ্যবান। ভাগ্য করে এই মেয়েটাকে আমি আমার বউ করে পেয়েছি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার বিয়ের পর থেকে এই কোম্পানির কতটা উন্নতি হয়েছে সেটা তো নিজের চোখে দেখছি। তবে স্যার একটা কথা বলার আছে, আপনার বেবি হওয়ার পর কিন্তু আমাদের পার্টি চাই। আসলে আপনি যখন বিয়ে করছেন তখন তো আর আমাদেরকে যে সেভাবে কোনো গিফট দেননি বা ইনভাইট করেননি, তাই আমাদের বিশাল একটা পার্টি চাই। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা আমার সঙ্গে এতদিন ধরে কাজ করছেন, আমার সুখ দুঃখ বিপদে আপদে সবসময় আমার পাশে থেকে চান, আমার যে কোনো সমস্যায় আমাকে সহযোগিতা করেছেন। আর আমি আপনাদের এইটুকু ইচ্ছা পূরণ করতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, আমি আপনাদের মনের আশা পূরণ করব। এরপর চলে যায় বেশ কিছুদিন। তিশার প্রেগনেন্সির 9.5 মাস চলছে। সেদিন সকালবেলা হঠাৎ করে পেট ব্যথা উঠে। যেহেতু সময় ঘনিয়ে আসছিল তাই হৃদয় আর দেরি না করে তিশাকে হসপিটালে নিয়ে আসে। ঘন্টা খানেকের মধ্যেই কিছু টেস্ট করিয়ে ডক্টর জানায় আজকেই ওটি করতে হবে, তা না হলে বেবির প্রবলেম হতে পারে। হৃদয় তখন ডাক্তারকে বলে, দেখুন, আপনি সব কিছুর ব্যবস্থা করুন, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু আমার বউ বাচ্চা দুজনকে আমি সুস্থ দেখতে চাই, কারোর যেন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি টাকাটা রিসিপশনে জমা করুন, আমি অপারেশনের ব্যবস্থা করছি। ডাক্তারের এই কথা শুনে তখনই হৃদয় দূরে রিসেপশনে চলে গেল আর সেখানে গিয়ে অপারেশনের সমস্ত টাকা অ্যাডভান্স করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তিশাকে নিয়ে ওটিতে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বের হয়ে আসলো আর ডাক্তারের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান। ডাক্তার হাসি মুখে হৃদয়কে বলে, কংগ্রেচুলেশন মিস্টার হৃদয়, আপনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার স্ত্রী ও সুস্থ আছে। আপনি চাইলে ঘন্টাখানেক পর আপনার স্ত্রীর সাথে দেখা করতে পারেন। আর এই নিন আপনার কন্যা। এই বলে ডাক্তার হৃদয়ের মেয়েকে তার কোলে তুলে দেয়। আর এদিকে হৃদয় তার মেয়েকে কোলে নিয়ে আদর করতে থাকে। ঘন্টা খানেক পর তিশাকে কেবিনে শিফট করা হয়। আর তখনই হৃদয় তার মেয়েকে কোলে নিয়ে দৌড়ে তিশার কাছে চলে যায়। তিশা সবেমাত্র চোখ খুলেছে, তখনই সে হৃদয়কে তার সামনে দেখতে পেয়ে বলে, কি হলো, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে ডাক্তারের কথায় খুব চিন্তায় ছিলাম। যতক্ষণ না পর্যন্ত তোমাকে সামনাসামনি দেখতে পারছিলাম ততক্ষণ আর নিশ্চিন্ত হতে পারছিলাম না। এই তো আমি তোমার সামনে সম্পূর্ণ ভালো আছি। তোমার ভালোবাসা তো সত্য মৃত্যু ছাড়া লড়াই করে হলেও তোমার কাছে ফিরে আসতেই হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দেয়। অনেক ভালোবাসি প্রিয়তমা তোমাকে, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এক ফুটফুটে কন্যা সন্তানের পিতা হওয়ার সুযোগ দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাকে মাতৃত্বের স্বাদ পাইয়ে দেওয়ার জন্য। এই বলে তিশা হৃদয়ের হাতটা ধরে নিজের কাছে টেনে নেয় আর তার হাতে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে বলে, সত্যি তুমি আমার থেকে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, যে কিনা আমার রূপ না দেখেই প্রেমে পড়েছিলে আর বিপদের দিনেও পাশে থাকলে। সত্যি তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি ধন্য তোমার মতো পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। সব কৃতিত্ব কি আমাকে দিয়ে দেবে? নিজে কোনো কিছু নেবে না? এই যে তুমি আমাকে পিতা হবার আনন্দ দিলে, আমার সংসার সামলালে, এগুলো কি কোনো কিছুই ছিল না? এগুলো তো একটা মেয়ের নৈতিক দায়িত্ব।
এগুলো প্রত্যেকটা মেয়েকেই করতে হয়। আমি সত্যি ভাগ্যবান পুরুষ, তোমার মতো ভাগ্যবতী নারীকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছি। সারা জীবন তোমায় এভাবেই ভালোবেসে যাব। থাকবে তো আমার পাশে? সারা জীবন থাকবো, তোমাকে ছেড়ে যাওয়ার তো শক্তি নেই আমার। এই বলে তিশা হৃদয়কে নিজের কাছে টেনে নেয়, আর হৃদয় তিশাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এভাবেই শুরু হয় তাদের নতুন একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।